বর্ষা এলেই এই গাঁয়ের বিলগুলো জলে ভরে যায়। মাঠঘাট আলপথ সব ডুবে যায় বন্যার জলে। চারিদিকে থই থই করে জল, আর সেই জলের সঙ্গে আসে মাছ। এই বিলেই বর্ষার সময় প্রচুর মাছ ওঠে। কই, শোল, বোয়াল, পুঁটি আরও নানান মাছ। এই মাছ ধরেই গ্রামের অনেক জেলের সংসার চলে। সকাল দুপুর না, এরা রওনা দেয় রাতে, কারণ বর্ষার রাতে বিলে মাছ বেশি ওঠে আর লোকজনও কম থাকে। আজও 4 জন জেলে একসঙ্গে নেমেছে মাছ ধরতে। বিনয়, গোপাল, অরুণ আর নিতাই 4 জনেই অভিজ্ঞ। বহু বছর ধরেই বর্ষার রাতে বিলে মাছ ধরে এরা। ছোট্ট একটা নৌকা, পেছনে মাছ ধরার জন্য জাল, সামনে একটা লণ্ঠন জ্বলছে টিপ টিপ করে। রাতটা একটু বেশি ভয়াবহ। আকাশ জোড়া মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। 4 জনেই নৌকায় চুপচাপ জলে জাল ফেলার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। বিলটা বেশ ফাঁকা লাগছে রে, এইদিকে বেশি মাছ ওঠে, জাল ফেলবো? আর দেরি করলে মাছ চলে যাবে, এখনই জাল ফেলে দে। জাল ফেলতে যাবে ঠিক তখনই সামনে তাকিয়ে গোপাল হঠাৎ থেমে যায়। এই দেখ, ওইটা কি রে? কোথায়? তারা টর্চ লাইটটা উঁচু করে সেই দিকে ধরে দেখে জলের উপর কিছু একটা ভাসছে, একেবারে সাদা কাপড়ে মোড়া। 3 জনেই তাকায়। আলো পড়তেই তারা দেখতে পায় একখানা সাদা কাপড়ে মোড়া কিছু একটা ভেসে আছে জলের উপরে। মনে হচ্ছে একটা লাশ। কিন্তু এত বৃষ্টি, এত জল, অথচ সবচাইতে অবাক করার বিষয়, সেই কাপড় এক ফোঁটাও ভেজা নয়। আরে এই তো কি অবাক কাণ্ড! তোরে দেখ, এত বৃষ্টির মধ্যেও কাপড়টা শুকনো। এটা কিরকম কথা রে? হ্যাঁ তাই তো রে, আমার কেমন যেন লাগছে রে। এমন কিছু কি করে সম্ভব? কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোরা 3 জন কি সব হ্যাংলা কথাবার্তা বলছিস? তুই দেখতে পাচ্ছিস না? একদম তোর সামনে তো, আর তুই বলছিস দেখতে পাচ্ছি না? আমরা সবাই দেখতে পাচ্ছি আর তুই দেখতে পাচ্ছিস না? তোর মাথা ঠিক আছে তো, নাকি নেশা ভান করে এসেছিস? আরে আমি বলছি তো কিচ্ছু নাই রে, তোরাই মনে হয় বেশি খেয়ে ফেলেছিস। বিনয়ের কথা শুনে বাকিরা বিস্ময়ে হতবাক। নৌকার ভেতর নিস্তব্ধতা নেমে আসে। চারিদিকে কেবল বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। গোপাল, অরুণ আর নিতাই চুপচাপ তাকিয়ে আছে সেই কাদা কাপড়ে মোড়ানো জিনিসটার দিকে। স্রোত নেই, বাতাসও নেই তেমন, কিন্তু ওটা ধীরে ধীরে হেলে পড়ছে একপাশে, যেন কারো অদৃশ্য হাত ঠেলছে জলের নিচ থেকে। তখন নিতাই শুকনো গলায় ধীরে ধীরে বলে উঠল, ওটা কি লাশ? না, আমি কিছু বুঝতে পারছি না রে। আমার মনে হচ্ছে এটা অন্য কিছু রে। জলের উপর ভাসছে, তার উপর বৃষ্টি, তাও ওই কাপড় ভেজে নি, দেখেছিস? এটা ভালো কিছু না। চল চল, আমরা পালাই এখান থেকে। আমার গায়ে কাঁটা দিচ্ছে রে। এটা কিভাবে মানা যায়? চোখের সামনে এই জিনিসটা ভাসছে, আর বিনয় নাকি দেখতে পাচ্ছে না। তোমরা 3 জন একসঙ্গে পাগল হয়েছিস নাকি? কোথাও কিচ্ছু নেই, তোরা সবাই বিভ্রমে পড়ছিস। আরে আমি কিছুই দেখছি না তো। তুই কিছুই দেখতে পাচ্ছিস না? সেটাই তো সবচেয়ে ভয়ের কথা। চল চল রে, 1 মিনিটও আর এখানে থাকবো না। লাশ হোক, ভূত হোক, আমার এসব ভালো লাগে না। আরে তোরা এভাবে ভয় পেলে চলবে? মাছ ধরতে এসে ভূতের গল্প করছিস? পেট চালাতে হবে না? পেট চালাতে গেলে বাঁচতে হবে তো আগে। চল চল, নৌকা ঘোরা, আর 1 সেকেন্ডও না।
নিতাই আর অরুণও গোপালের সাথে সায় দিল। বিনয় কিছুটা রেগে মুখে কিছু বলল না, তবে বাকিদের চাপে পড়ে নৌকা ঘোরাতে রাজি হলো। জলের বুক চিরে ধীরে ধীরে নৌকাটা ফিরে যেতে লাগলো ঘাটের দিকে। চারজনে নৌকায় বসে আছে চুপচাপ। শুধু টর্চ লাইটের আলোয় মাঝে মাঝে নৌকার ছায়া কাঁপছে বৃষ্টির জলে। পেছনে যেন কিছু একটা ডাকছে, কিন্তু কেউ আর পেছন ফিরে তাকালো না। নৌকা ফিরে এলো ঘাটে। বৃষ্টিটা তখনও থামেনি। টুপটাপ শব্দে জল পড়ছে ঘাটের সিঁড়িতে। চারজনে চুপচাপ, কেউ কিছু বলল না। এক এক করে নৌকা থেকে নামলো তারা। প্রত্যেকেই যেন ভেতরে ভেতরে কিছু একটা অনুভব করছে, অদৃশ্য কোনো চাপা কাঁপুনি। চারজন যে যার বাড়ির দিকে চলে গেল। গোপাল বাড়ি ফিরে শুয়ে পড়ল খাটে। বাড়ির ভেতরে আলো ঘোলাটে। কিছু খায়নি, কিছু বলেওনি কাউকে। আমি যা দেখলাম সেটা কি সত্যি? একদম চোখের সামনে ভাসছিল। আর বিনয় বলে সে কিছুই দেখেনি, কাপড়টাও ভিজে ছিল না। এটা কি সত্যি নাকি অন্য কিছু? বাইরে তখনও বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। আবার যেন কেউ জানালায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে। গোপাল চুপচাপ চোখ বন্ধ করল। শরীরটা কেমন যেন হালকা গরম লাগছে। মনে হচ্ছে কিছু একটা পিছু নিয়েছে তার। অন্যদিকে অরুণ খাটে বসে আছে। ভেতরটা কেমন যেন কাঁপছে। শরীরটা খুব একটা ভালো লাগছে না তার। চোখে মুখে শুধুই ফুটে উঠছে ভয়ের ছাপ। অরুণের স্ত্রী ভাত বেড়ে খাওয়ার জন্য ডাকছে তাকে। ওগো, শুনছো? আরে খেতে এসো, ভাত বেড়ে দিয়েছি, এসো। এই এতক্ষণে ফিরলে? যে বৃষ্টি হচ্ছে সবটাই তো গায়ের উপর দিয়ে গেল। দেখো জ্বর না আসে আবার। না গো, খেতে ইচ্ছে করছে না। শরীরটা কেমন জানি করছে। বুকের মধ্যে কেমন যেন বারবার লাগছে গো। তোমাকে তো বলেছিলুম আর যেও না, তা শুনলে কি সে কথা? নাও একটু ঘুমো এখন। অরুণ কিছু না বলে শুয়ে পড়ে। চোখের পাতায় এখনো সেই বিয়ের অন্ধকার ছায়া। সেই সাদা কাপড়ে মোড়া অদ্ভুত জিনিসটা এখনো সে ভুলতে পারছে না। গোপাল শুয়ে পড়েছে, কিন্তু তার ঘুম আসছে না। কিছুক্ষণ পর হঠাৎ চোখ ভারী হয়ে আসে। বাজার থেকে একটা ব্যাগ নিয়ে গোপাল ফিরছে একা একা, ধুলোমাখা কাঁচা রাস্তা ধরে। তার সামনে হঠাৎ চোখ পড়ে রাস্তার মাঝখানে পড়ে আছে সেই সাদা কাপড়ে মোড়া বস্তুটা। সে দেখে ভীষণভাবে ভয় পায়। ভয়ে তার শরীরটা থরথর করে কাঁপতে শুরু করে। না না, এটা আবার এখানে কেন? আমি তো বিলেই ফেলে এসেছিলাম। সে দৌড়তে শুরু করলো। যতই দৌড়োয় সামনে আবার সেই লাশ। রাস্তার মোড় ঘুরেও দেখে লাশটা তার সামনে। শুধু শেয়ালের ডাক। রাস্তায় কোনো লোকজন নেই। সে আরো জোরে ছুটতে শুরু করল। সে যেখানেই দৌড়ে গিয়ে থামে, সেখানেই সেই লাশটা তার চোখে পড়ে। চারপাশ অন্ধকার, বাতাস নেই। হঠাৎ সেই সাদা বস্তুটা তার সামনে উঠে দাঁড়ায়। দুই হাত লম্বা হয়ে আসে, একটা হাত বাড়িয়ে দেয় তার দিকে। হাতটা তার গলায় এসে চেপে ধরে। ছেড়ে দে। হঠাৎ সে চিৎকার দিয়ে বিছানায় উঠে বসে পড়ে। বুক ধরফর করছে, কপালে ভেজা ঘাম, চারিদিকে নিস্তব্ধ। শুধু বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর দূর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর শিয়ালের ডাক। সে বুঝতে পারে সে স্বপ্নে এতক্ষণ এসব দেখেছে।
সে আবারও শুয়ে পড়ে। অরুণ গভীর রাতে ভ্যান চালিয়ে নিয়ে বাড়ির দিকে ফিরছে। এমন সময় তার ভ্যানটা খুব ভারী ভারী লাগছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুঙ্কার। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ তার ভ্যানের ওপর। চিৎকার দিয়ে ভ্যান থেকে নেমে সে দৌড়ে পালায়, কিন্তু সে যতই দৌড়ায় ঘুরে ফিরে এসে পৌঁছয় ভ্যানের কাছে। অরুণ যখন ভ্যানের কাছে এসে দাঁড়ায় তখন দেখে সাদা কাপড়ে মোড়ানো লোকটি উঠে বসে আছে ভ্যানের ওপরে। তার দিকে তাকিয়ে বিকট আওয়াজে হাসছে। অরুণ তখন ভীষণ ভয় পেয়ে চিৎকার করে লাফিয়ে ওঠে ঘুম থেকে। তখন তার পাশেই তার স্ত্রী শুয়েছিল। সে তার স্ত্রীকে ডেকে তোলে। শুনছ? অরুণের স্ত্রী তখনই বিছানা থেকে উঠে বসে তাকে বলে, কি হলো? হ্যাঁ, কি হচ্ছে? আমার শরীরটা না ভালো লাগছে না। বুকের মধ্যে কেমন জানি ব্যথা হচ্ছে। তোমাকে তখনই বলেছিলাম এই বৃষ্টির রাতে মাছ ধরতে যেও না। পুরোটা বৃষ্টি মাথার উপর দিয়ে গিয়েছে। মনে হয় শরীরে জ্বর আসছে। শোনো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি। দেখো, শরীরটা ভালো লাগবে। অরুণ আবারও বিছানায় শুয়ে পড়ে, আর কোনো কথা বলে না। তখন গভীর রাত, চারিদিক থেকে শুধু ঘেউ ঘেউ করে কুকুরের কান্না ভেসে আসছে, যেন কারো কোনো বিপদে সাড়া পেয়েছে তারা। গভীর রাত প্রায় 2টো বাজে। চারিদিক নিস্তব্ধ, কোনো মানুষজন নেই রাস্তায়, শুধু ঝিঁঝি পোকার ছুটোছুটি আর শিয়ালের ডাক। এমন সময় জাল আর লণ্ঠন হাতে নিতাই নৌকার ঘাটে এসে দাঁড়ায় মাছ ধরার জন্য। সে নৌকায় পা দেবে ঠিক এমন সময় সে দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো সেই লাশটি জলে ভাসছে। সে ভয় পায়, তার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। আর তখনই আকাশ জোরে জোরে ডাকতে শুরু করে আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সে ভয়ে 1 পা 2 পা করে পেছনে এগোতে থাকে। তখনই লাশটা উঠে দাঁড়ায়। সে কি করবে আর ভেবে পাচ্ছে না। সে বুঝতে পেরেছে যে মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে। এটা কোনো লাশ নয়, এটা অন্য কিছু। সে থরথর করে কাঁপতে কাঁপতে তার কাছে হাত জোর করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, দয়া করো। আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি অমন কেন করছো? যদি আমার এখানে আসা ভুল হয়ে থাকে তাহলে আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, তোকে তো শেষ করবই। আর ক্ষতির কথা বলছিস? আমার কি ক্ষতি হয়েছে শুনবি তুই? হ্যাঁ, আমার কি ক্ষতি হয়েছে? ওরা আমার সব শেষ করে দিয়েছে। ওরা সামান্য কিছু টাকা পয়সার লোভ সামলাতে না পেরে আমার সঙ্গে যে অন্যায় করেছে আমি কাউকে বাঁচতে দেব না। কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, কে 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 তোমার ক্ষতি করেছে? হ্যাঁ, আর আর কিসের টাকার কথা বলছো তুমি? কিসের টাকা? কিসের টাকার কথা বলছি? তোর সঙ্গে আরো 2 জন ছিল,
তারা খুব লোভী আর পাপী। কাদের কথা বলছো তুমি? গোপাল আর অরুণ, ওরা খুব অন্যায় করেছে আমার সঙ্গে। কি অন্যায় করেছে তোমার সাথে? শুনতে চাস তুই? তাহলে শোন। আমি কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম রাস্তা দিয়ে, তখনই দেখি একটা ভ্যান যাচ্ছে। আমিও কোনো ভ্যান না পেয়ে ওদের ভ্যানেই উঠে বসি, আর তখন তাদের সঙ্গে আমার কিছু কথা হয়। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। আকাশে তখন একটা মেঘের আস্তরণ। চাঁদ মেঘে ঢাকা, রাস্তা ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। মাঠের পাশে জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। মাঠের ধারে একটা কাঁচা রাস্তা, সেই রাস্তায় খটখট শব্দ তুলে এগিয়ে চলেছে একটা কাঠের ভ্যান। ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে অরুণ, আর ভ্যানে বসে আছে দুজন, গোপাল আর একজন বয়স্ক মানুষ, ধুতি পাঞ্জাবি পরা, কাঁধে পুরনো একটা কাপড়ের ঝোলাবে। ভ্যানে বসে থাকা লোকটা চুপচাপ কিছু ভাবনা করছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। লোকটার দুশ্চিন্তা করা দেখে গোপাল আর অরুণ ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। দেখ, লোকটা কেমন জানি ভ্যানে ওঠার পর থেকে গম্ভীর হয়ে বসে আছে। কোনো কথা নেই, হাসি নেই, চোখে মুখে চিন্তার ছাপ। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, লোকটার কিছু একটা হয়েছে, খুব চিন্তা করছে। ওনাকে বরং জিজ্ঞাসা করি কি হয়েছে। তারা ফিসফিস করে কথা বলা শেষ করে লোকটার দিকে তাকিয়ে গোপাল তাকে জিজ্ঞেস করে, কাকাবাবু, আপনি তো সেই হাট থেকে বের হয়ে আমাদের ভ্যানে উঠলেন। সেই ভ্যানে ওঠার পর থেকে আপনি কেমন দেখছি মুখ ভার করে বসে আছেন। কিছু কি হয়েছে আপনার? গোপাল একের পর এক প্রশ্ন করছে লোকটিকে। লোকটি তাদের দিকে তাকিয়ে কান্না ভেজে ছলছল চোখে বললেন, না গো বাবা, তেমন কিছু হয়নি, তবে আমার মনটা আজকে খুব খারাপ। অরুণ ভ্যান চালাতে চালাতে পিছনে তাকিয়ে বলল, কেন কাকা, কি হয়েছে? আজ আমার প্রিয় জিনিসগুলো আমার কাছ থেকে দূরে চলে গেল। কি জিনিস কাকাবাবু? আমাদেরকে বলে আপনি একটু হালকা হতে পারেন। আমার ঘরে একটা মেয়ে আছে বাবা, খুবই লক্ষ্মী, যেমন রূপ তেমন গুণ। তারই বিয়ে ঠিক হয়েছে, পনের টাকা দিতে হবে তো, তাই আজ তোমাদের কাকিমার শখের গহনা আর আমার সবচেয়ে প্রিয় দুটো গরু বিক্রি করে টাকা নিয়ে ফিরছি। মনটা খুব খারাপ। গরু দুটোকে আমি নিজের হাতে খাওয়াতাম, মাথায় হাত বুলিয়ে দিতাম, ওরা যেন আমার কথা বুঝতো। তবুও কিছু বলার নেই, কারণ আমার মেয়েটা একটা ভালো ঘরে যাচ্ছে। সে সুখে থাকলে এই কষ্ট যেন সার্থক মনে হয়। লোকটা যেন একা নিজের মনেই কথা বলছিল। তার গলায় ছিল না কোনো দম্ভ, ছিল না অতিরিক্ত গর্ব, কেবল একটা বাবার টান, একটা দায়িত্ববোধ আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে শত কষ্ট সয়ে ফেলার অভিমানী আশ্বাস। হঠাৎ পুটুলির মুখ খুলে তিনি ওদের সামনে সেগুলো বের করে দেখালেন। এই দেখো বাবা, সব মিলিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দিতে হবে, আর কিছু থাকবে বিয়ের খরচার জন্য। ভালো ঘরে যাচ্ছে মেয়ে, তাই কোনো কমতি রাখবো না। পুটুলির মুখ খুলতে আধো আলোয় চকচক করে উঠল টাকাগুলো। লোকটা গর্বে না, কেবল আনন্দে এগুলো দেখাচ্ছিল, যেন বিশ্বাস করে ফেলেছে ওরা তার আপনজন। কিন্তু গোপাল আর অরুণের চোখে তখন সেই বিশ্বাসকে বিদ্ধ করেছে লোভের ছায়া। এই রাত, এই ফাঁকা রাস্তা, কেউ কিচ্ছু টেরও পাবে না। ব্যাটার এতগুলো টাকা যদি আমরা নিতে পারি,
তাহলে আর রাতে রাতে ভিজে আমাদের মাছ ধরতে হবে না, আমাদের অভাবের দিনও ফুরাবে। গোপাল চুপচাপ চোখের ইশারা করলো অরুণকে। দুজনেই খুব আস্তে মাথা নাড়ল। তারপর গোপাল ফিসফিস করে অরুণকে বলল, এই শোন, বেটা সহজ সরল লোক, আমাদের উপর ভরসা করেছে। পেছনের বাঁকটাতে এসে তুই ভ্যানটা থামা, সেখানে কোনো লোকজন থাকে না, এক ধাক্কায় ফেলে দিচ্ছি ব্যাস। তারপর পুটুলে তুলে নিয়ে দৌড় দেব, কেউ কিচ্ছুটি জানবে না। ভ্যান তখন চলছিল বিলের পাশ দিয়ে। রাস্তা একেবারে নির্জন, পেছনে ক্ষেতের আল, সামনের বাঁকে একটা বট গাছ। ভ্যানটা ধীরে ধীরে পৌঁছলো সেই বাঁকে। বাঁকটা পেরোতেই হঠাৎ গোপাল আমার পাশে ঝুঁকে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই অরুণ আমাকে পেছন থেকে ধাক্কা দিল। আমি ছিটকে পড়লাম ভ্যান থেকে। মাথাটা গিয়ে পড়ল একটা শক্ত ইটের ওপর। মাথাটা ফেটে সেখানেই আমি মারা যাই। পুটুলি নিয়ে ওরা আমাকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে এই জলেই ফেলে চলে যায়, আর আমি থেকে যাই একা এই জলে, এই অন্ধকারে। তখনই নিতাইয়ের ঘুম ভেঙে যায়। নিতাই লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখে সে স্বপ্ন দেখছে। এমন সময় তার দরজায় ঠকঠক করে কে কড়া নাড়ছে। দরজাটা খুলে দেখে বিমল দাঁড়িয়ে, তার মুখ শূন্য। তুই শুনেছিস নিতাই, অরুণ আর গোপাল আজ রাতে মারা গেছে ঘুমের মধ্যে। নিতাই দাঁড়িয়েছিল একদম চুপ করে। বিমলের মুখে শুনে তার শরীরটা হিম হয়ে গেল। এইমাত্র সে স্বপ্নে দেখল একটা লাশ তার সামনে দাঁড়িয়ে বলছে মৃত্যুর ইতিহাস। আর এখন বাস্তবে সেই দুই লোক যারা সেই মৃত্যুর জন্য দায়ী, তারাই আজ নিথর হয়ে পড়ে আছে। কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝেও না, কিন্তু প্রকৃতি বোঝে। আর যে পাপ করে কোনো না কোনোভাবে তার শাস্তি সে পেয়েই যায়। লোভ একটা নিঃশব্দ বিষ, যা ধীরে ধীরে গিলে ফেলে মানুষের বিবেক, সম্পর্ক আর মানবতা। একজন বৃদ্ধ বাবা তার মেয়ের ভবিষ্যৎ গড়তে নিজের শেষ সম্বল বিক্রি করে ফিরছিল বাড়ি, আর ওরা বিশ্বাসের বদলে দিল মৃত্যু। তাদের মৃত্যু ছিল ঠিক ন্যায়ের মতো। তবুও এই গল্পে হারালো একটা পরিবার, হারালো স্বপ্ন, হারালো সম্ভাবনা। লোভ শুধু একজনকে শেষ করে না, তার চারপাশের বহু জীবনকে একসঙ্গে শেষ করে দেয়। তাই একথা মনে রাখতেই হয়, মানুষ চুরি করলে ধরা পড়ে, কিন্তু বিশ্বাস চুরি করলে নিজের ভেতরের মানুষটাই মরে যায় চিরদিনের জন্য।